বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, আলহামদুলিল্লাহ, উত্তর ইসরায়েল হিজবুল্লাহর হামলা, হতাহত 11। এরপর জানিয়ে দিব হামাসকে চাপ দিতে শীর্ষ সহযোগীদের পাঠাচ্ছেন বাইডেন। হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর থাকবে গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবং সর্বশেষ ভারতের সংবাদ জানিয়ে দিব, নেতা চূড়ান্ত করল মোদির এনডিএ জোট, কি ভাবছে কংগ্রেস। উত্তর ইসরায়েল হিজবুল্লাহর হামলা, আহত 11। লেবানন থেকে উত্তর ইসরায়েলে গোলা ছুড়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, এতে 11 জন আহত হয়েছে। গতকাল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, লেবানন থেকে ছোড়া গোলাগুলো সাইরেন সক্রিয় না করেই হারফিসে আঘাত এনেছে। তিনি আরো বলেছেন, উত্তর ইসরায়েলের গ্যালিলে বিস্ফোরণ সম্পর্কে আমাদের আরো তথ্য রয়েছে। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেজ জানিয়েছে, হিজবুল্লাহ ছোড়া গোলায় হারফিস শহরের অন্তত 11 জন ইসরায়েলি আহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাবকে ইতিবাচক সাড়া দিবে হামাস। গতকাল হামাস প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাস বলেছে যে যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং ইসরায়েলি বন্দী ও ফিলিস্তিনি বন্দীদের অদলবদল চুক্তির উপর ভিত্তি করে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবের সাথে তারা ইতিবাচকভাবে সাড়া দেবে। হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের জনগণের ইচ্ছা ও সাহসী প্রতিরোধ প্রমাণিত হয় এমন অবস্থায় গ্রহণ করব। এদিকে যুক্তরাষ্ট্ররা যে গাজা নিয়ে হামাস তার মনোভাব প্রকাশ করেছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও ফাতেহর মাঝে একটি সমন্বয় হয়েছে। নানা বৈঠকের মধ্যে এই সমন্বয় ঘটেছে। বৈঠকগুলোতে হামাস ইঙ্গিত করেছে যে গাজা যুদ্ধের পরে ইসলামী গোষ্ঠীটি ক্ষমতায় প্রভাব বজায় রাখতে পারবে। হামাসকে চাপ দিতে শীর্ষ সহযোগীদের পাঠাচ্ছেন বাইডেন। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর চাপ প্রয়োগের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শীর্ষ সহযোগীদের মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সর্বসামগ্রিক যে প্রস্তাবের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজা অস্ত্রবিরতির জন্য 3 পর্বের অস্ত্রবিরতি পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সে বিষয়ে চাপ দেওয়ার জন্য তিনি তার শীর্ষ সহযোগীদের মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন। এই পরিকল্পনায় রয়েছে প্রাথমিকভাবে 6 সপ্তাহের অস্ত্রবিরতি এবং হামাসের হাতে বন্দী কয়েকজন পণবন্দীর এবং ইসরায়েলি কারাগারে আটক কয়েকজন ফিলিস্তিনির বন্দী মুক্তি নিশ্চিত করা। মঙ্গলবার সিআইএ এর পরিচালক বিল বার্নস দোহায় গেছেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বাইডেনের শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ন বুধবার কায়রোতে রয়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তারা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন। আশা করা হচ্ছে এই দুইজন বাইডেনের এই বার্তা তাদের কাছে পৌঁছে দিবেন যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী মিশর ও কাতারের মাধ্যমে হামাসের উচিত হবে এই চুক্তিতে স্বাক্ষর করা। এই সপ্তাহের আরও আগের দিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে কথা বলার সময় বাইডেন এই কথার পুনরাবৃত্তি করেন যে পরিকল্পনাটি গাজায় সংকটের অবসান ঘটাতে একটি সুষ্ঠু পথ চিত্রের প্রস্তাব দিচ্ছে। চুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সকল পণবন্দীর মুক্তির বিনিময়ে স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করা যায় এবং গাজার পুনর্নির্মাণ করা যায়। তবে কোনো পক্ষই মনে হয় না সমঝোতার কাছাকাছি পৌঁছাতে পেরেছে। যদিও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রস্তাবে স্বাক্ষর করেছে, বাইডেনের ঘোষণার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী সংকল্প ব্যক্ত করেছেন যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতার নস্যাৎ না করা অবধি কোনো রকম স্থায়ী যুদ্ধবিরতি হবে না। ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল লকহিড মার্টিন দ্বারা নির্মিত 25টি উন্নত F-35 স্টিলথ ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন কেনার জন্য $3 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এটি 2028 সালে হাতে পাবে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এমন সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে
আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছে। আমরা কেবল আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করেছি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্ক বার্তা। তিনি আরো বলেন, এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্রবহরে F-35 এর সংখ্যা দাঁড়াবে 75টিতে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, IDF-কে বিমান সরবরাহ করা শুরু হবে 2028 সালে। প্রতি বছর 3 থেকে 5টি বিমান দিবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে F-35 যুদ্ধ বিমান রয়েছে, বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার যা স্টিলথ সক্ষম এবং গোয়েন্দা সংস্থা সংগ্রহ করতে পারে, শত্রু অঞ্চলে কঠিন আঘাত হানতে পারে। 2018 সালের মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল তারা যুদ্ধে F-35 বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ হয়ে উঠেছে। গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব, বললেন এরদোগান। গাজা উপত্যকা ইসরায়েল শুধু শিশুদেরকে হত্যা করছে না, তারা মানবতাকেও ছিন্ন ভিন্ন করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলেও তিনি মনে করেছেন। খবর ডেইলি সাবার। মঙ্গলবার আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে গাজায় ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের ওপর জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তা এরদোগান বলেন, হামাসের পর মাস গাজায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে, এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানায়। বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 সদস্যদের দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেছেন, বিশ্ব কিন্তু 5-এর মধ্যে সীমাবদ্ধ নয়। আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে ইসরায়েলি আগ্রাসনে নিহত হাজার শিশুদের স্মরণ করে এরদোগান বলেন, এই বিশেষ দিবসে আমি দুঃখভ্রান্ত হৃদয় স্মরণ করেছি 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারানো সে 15,000 শিশুর কথা যাদের বর্বরতার হত্যা করা হয়েছে। গাজা ইসরায়েল আগ্রাসন ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তুর্কি প্রেসিডেন্ট। গাজায় শুধু শিশুদেরই নয়, মানবতাকেও হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। নেতা চূড়ান্ত করল এনডিএ জোট, কি ভাবছে কংগ্রেস? ভারতে নির্বাচনের পর এখন চলছে ক্ষমতা দখলের হিসাব। সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দলই, ফলে জোটের ভাবনা ভাবছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস। এমন সব সমীকরণের মধ্য দিয়ে নিজেদের নেতা চূড়ান্ত করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে বিজেপি জানিয়েছে, নয়াদিল্লিতে এনডিএ জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এতে নরেন্দ্র মোদী জোটের নেতা নির্বাচিত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মোদীজির নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতের দরিদ্র, মহিলা, যুবক, কৃষক, শোষিত, বঞ্চিত এবং ভুক্তভোগী নাগরিকদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু সহ অনেকেই ছিলেন। ভারতে নির্বাচনে কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তাদের জনকেই নিয়েই ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে বিজেপি জোট। ভারতের সংবিধান অনুসারে দেশটিতে মোট 545টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272 আসন। এই নির্বাচনে বিজেপি এককভাবে 240টি আসন পেয়েছে। এছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292টি আসন। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপি 32 আসন কম পেয়েছে। এরই মধ্যে টিডিপি আর জেডিইউ দখলে রয়েছে 28 আসন। ফলে সরকার গঠনে জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তারা। এনডিএ জোটের পার্লামেন্ট সদস্য সঞ্জয় কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বৈঠকে সবাই নিজ নিজ মতামত তুলে ধরেছেন। জনগণকে তৃতীয়বারের মতো ম্যান্ডেট দেওয়ায় দলের পক্ষে ধন্যবাদ জানানো হয়েছে। এনডিএ যখন নিজেদের নেতা নির্বাচনে বৈঠকে বসেছে, ঠিক একই সময় বৈঠক করেছে বিরোধী জোট ইন্ডিয়া। জোটের বৃহৎ কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে এনডিএ জোটকে থামানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দিল্লিতে এই বৈঠকে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন সংখ্যার হিসাব অনুসারে সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী শনিবারই তিনি তৃতীয়বারের মতো
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতের জওহরলাল নেহরুর পরে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা 3 বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আনন্দবাজার জানিয়েছে, বুধবার লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা নিয়ে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। সকাল 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক শুরু হয়। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল মন্ত্রিপরিষদের শেষ বৈঠক তার। বৈঠকে শনিবার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র জানিয়েছে, বৈঠকে প্রথমে রবিবার মোদী শপথ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়, পরে সিদ্ধান্ত বদল করা হয়, এরপর শনিবার শপথের তারিখ ঘোষণা করা হয়।